তো আহ, বেশ কয়েকজন চলে আসছেন। তো শুরু করা যাক আজকের যেই বাজার। গতকালকের আলোচনায় বলেছিলাম যে আজকে ম্যাচিউর ডেট, সেখানে আনোয়ার হোসেন, হৃদয় ভাই। তো ম্যাচিউর ডেটে জানেন যে গত 3 দিনের যেই আচরণটা, গত পরশুদিন যারা কিনেছেন, আজকে সেই জায়গায় রহিম আপা, ওয়ালাইকুম আসসালাম। লামিয়া স্ট্রিম, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো সেইখানে আজকে একটা প্রফিট টেকিং এর চাপ থাকলেও লেনদেনটা বেশ ভালো। কামরুজ্জামান ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? তো লেনদেনের আজকে কিছু প্রফিট টেকিংও হয়েছে, যার কারণে মিজানুর রহমান ভাই চলে আসছেন। যাক, ধীরে ধীরে সবাই চলে আসছেন। একটু এই কারণে একটু সময়টা নিচ্ছি, যে সবাই আসলে একসাথে আলোচনা করলে আর কিছুটা পিছনে আহ, পড়বেন না আলোচনার। ইকবাল চৌধুরী ভাই, সোহেল রহমান ভাই, আমার সবাই প্রিয় মানুষ। এই যে আপনাদের দোয়া ভালোবাসায় একটা প্ল্যাটফর্মে সবার যে উপকারার্থে যেন মুজিবুল হক ভাই চলে আসছেন। তো সেখানে যেন আহ, শরীফুল ইসলাম মজুমদার ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এই, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমাদের আহ, সর্বক্ষণেই একটা আহ, প্রচেষ্টা, সর্ব সার্বক্ষণিক যে প্রচেষ্টা, যেন আমাদের পুঁজি যেন নিরাপদে থাকে, সেই জায়গা থেকে দীর্ঘ সময় কাজ করতে করে আসছি। আহ, নাসির উদ্দিন ভাই। তো শুরু করি। সবাই চলে আসছেন অনেকেই। তো আনোয়ার হোসেন, হৃদয় ভাই, যে আপনি দেখতে থাকেন। এবং হৃদয় ভাই, আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, যদি সময় থাকে একটু একটু করে দেখবেন এবং আহ, বোঝার চেষ্টা করবেন। সাপোর্ট জোন, সাপ্লাই জোন বা প্যাটার্ন, বাজারের একটা স্টকের ইউটার্ন প্যাটার্ন, এই বিষয়গুলো যদি একটু বুঝতে পারেন, তো আশা করি আপনাদের পিছনের যে কষ্টগুলো আছে এখান থেকে অন্তত পক্ষে পুঁজি না হারিয়ে একটু ধৈর্য সহকারে খুব দ্রুত মানে পয়সাওয়ালা হওয়ার এই চিন্তা থেকে, বা দ্রুত বিশাল কিছু আশা করার জায়গা থেকে বেরিয়ে এসে ছোট ছোট করে আমরা আহ, যেন ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, সেই জায়গা থেকে আমরা ছোট ছোট করে যেন আহ, আহ, পুঁজিকে রক্ষা করে অল্প কিছু প্রফিট হলেও যেন আমরা আহ, এই লড়াইয়ে টিকে থাকতে পারি। সেই জন্যই এই আমার আপ্রাণ চেষ্টা, যেটা ছিল আছে। যতদিন বেঁচে আছি, যতদিন এই ব্যবসার সাথে আছি, ততদিন আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আনোয়ার হোসেন ভাই চলে আসছেন। আমার এই রাফায়েত ভাইকে অনেকদিন দেখছি না। রাফাত ভাই, দীর্ঘ কয়েকদিন যাবত ওনাকে পাচ্ছি না। বিশেষ করে ওই আমার প্রোগ্রামের পর থেকেই, হয়তো অসুস্থতার কিনা জানি না, অনেক ভাই যারা সব সময় থাকেন আমার এই প্রোগ্রামে উপস্থিতি থাকেন, কাউকে না দেখলে আসলে খুব খারাপ লাগে যে অসুস্থ বা কোনো আহ, কি কারণে আসছেন না, জানতে ইচ্ছা করে। কেন দেখি না, এই জিনিসগুলো একটু খারাপ লাগে। সবাই এত প্রিয় মানুষ হয়ে গেছেন আপনারা, যে আপনাদের অনেককে লাইভে না দেখলে মিস করি খুব। তো যাই হোক, ব্যক্তিগত হয়তো কোনো কাজের কারণে আটকা পড়ে আছেন কোথাও, সময় পাচ্ছেন না হয়তো বা। যাই হোক, আজকের যে লেনদেনের কথা বলি, শুরু করে দেই। গতকালকের আলোচনাটা একদম জমজমাট আলোচনা। স্টকগুলোর যেহেতু বাজারের একটা ইউ টার্নের মধ্যে আসছে, যার কারণে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। এবং আপনাদেরই চয়েজেবল স্টকগুলোর বা হাতে থাকা স্টকগুলোর আলোচনা জোরালোভাবে করেছি, আজকেও করবো ইনশাল্লাহ। আজকে দেখুন লেনদেনটা 407 কোটি লেনদেন হয়েছে, যদিও স্টকটি মাইনাসে আছে। এই তো আলমগীর ভাই চলে আসছেন। আমার ডাক্তার আমিন ভাই এখনো আসেন নাই। যারা আসেন না, এই যে নজরুল ইসলাম চলে আসছেন। তো শাহিন ভাইও চলে আসছেন। তো যারা সবসময় থাকা, আপনারা যারা অনুপস্থিত দেখি, আমার মনে পড়ে যায় আপনাদের কথা। ইশতিয়াক আহমেদ, এই যে আমার টিপু ভাই চলে আসছে। টিপু ভাই একটু নিরিবিলি হয়ে গেছেন, ব্যস্ত কিনা জানি না। তো ফোন দেবো দেবো করে ভাবছি, কাজের আহ, ব্যস্ততার কারণেও দিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, এখন লেনদেনের পরিধি ডাউন হলেও যে বেড়ে যাচ্ছে, এটা একটা খুব ভালো লক্ষণ।
এমন না যে বাজার একটা কারেকশনের যে স্টকগুলো সেখানেও ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। আজকে বেশ কিছু স্টক বেশ এই পতনেও, যেমন এসপিসিএলটা আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকের ভিডিও প্লাস স্টকের লাস্ট যে 10টা স্টক দিয়েছে সেখানেও আমি কিছু, এই যে কাউসার ভাই চলে আসছেন, তো সেইখানে গুড গুড গুড, এটাই তো চাই, এটাই চাই। তো আহ, যেই লাস্ট মোমেন্ট আজকে এসপিসিএলটা চরম একটা আহ, টান টান উত্তেজনায় বেশ ভালো, প্রায় হল্টের কাছে চলে গেছিল, এবং আরো যাবে, স্টকটা আরো যাবে, আরো ভালো হবে। এবং আরডি ফুডের এই যে একটা বড় ধরনের রিউমার দিয়েছে যে কোম্পানির এই এই নিউজটা আপনারা যদি ফলো আপ করে থাকেন আরো 1-2 মাস আগে বা আরো আগেও এটার একটা ব্যাড নিউজ ছড়িয়েছিল, সেম নিউজটাই, একই নিউজ আরডি ফুডের এর আগেও নিউজটা ছড়াইছে। আপনাদেরকে একটা জিনিস বলেছি সবসময়, যে রিউমার টু বাই নিউজ টু সেল, এই জিনিসটা মাথায় রাখবেন যে যারা, ধন্যবাদ ভাই, এই যে ভালোবাসার কথা বলছেন, এই যে আমার লাইভে যুক্ত না হলে মানে ভালো লাগে না, এই যে পাওয়া, আমার এর চেয়ে বড় পাওয়া আর কি আছে জীবনে? এই মানুষের ভালোবাসা, হাদির জন্য আজকে সারা বাংলার মানুষ না, সারা পৃথিবীর মানুষ আহ, কাঁদে। কেন কাঁদে? তার কর্মর জন্য, তার কাজের জন্য, তার মানুষ, মানুষের মানুষের তরে মানুষ আমরা, যার কারণে তাকে সবাই, আহ, শত্রুরাও তাকে ভালোবাসে। তার এমন এক ইতিহাস রচনা করেছে আমাদের ওসমান হাদি, শত্রুরা পর্যন্ত তার জন্য কেঁদেছে, যারা শত্রু তারাও কেঁদেছে। কিন্তু কিছু কিছু শত্রু আছে যারা এরা চিরস্থায়ী শত্রু, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে যে জীবনে এদের পরিবর্তন আসবে না। কেননা ওরা এতটাই অন্ধ, এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে ওদের হৃদয়ে কাঁদবে না। আপনারা দেখেছেন গত শুক্রবারে একটা লাইভের মধ্যে একজন, ওই জামশেদ নামের একজন হাদির কথা বলাতে বলে যে রাজনীতি নিয়ে আসছি, পরবর্তীতে তাকে সবার অনুরোধে আমি ব্লক করার পরে সে আমাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত গালিগালাজ করে একটা ইয়ে করছে, অথচ এই জামশেদকে আমি ব্যক্তিগতভাবে ফোন করে তার স্টকগুলো আলোচনা করেছি, এই জামশেদকে আমি অনেক উপকার করেছি। এরা হচ্ছে নেমক হারাম, এরা হচ্ছে জাতির গাদ্দার শত্রু, দেশের শত্রু। সে যেই পরিমাণে বাজে কমেন্ট করছে, তার সন্তানও যদি সেই কমেন্টটা পড়ে, তাকে গালি ছাড়া, থুতু ছাড়া, তার সন্তানও তার মুখে থুতু ছাড়া কোনো ভালো কথা বলবে না। আপনারা দেখেছেন, আমি সেটা পোস্ট করে রেখেছি টাইমলাইনে, এই কারণে পোস্ট করেছি যে এরা হাদি হত্যার যেই দুশ্চক্র আছে, ওদেরই দোসর এরা, এরা যে কোনো সময় কিছু করতে পারে। তো এটা একটা সাক্ষী হয়ে থাকবে আমার টাইম লাইনে যে এই লোকটা যে পরিমাণে বাজে কমেন্ট এবং আমাকে হুমকি দিয়ে কথা বলেছে। তো হাদির মতো হতে পারবো না, কিন্তু দেশপ্রেম, মানুষের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি এক পা পিছু হটবো না, হটাতে পারবে না। জানেন যে লাইভ করা থেকে শুরু করে যখন শুরু হয়েছে, যে মলম পাটি বলি বা ধান্দাবাজ বলি বা যারা এই বাজারের দুশ্মন শত্রু, তারা আমার পিছনে লেগে গেছে, লেগে গেছে আমাকে কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে আমাকে বিভিন্ন বাজে কমেন্ট করে, বাজে কথা বলে, বাজে মন্তব্য করে আমাকে দূরে সরিয়ে দেওয়া যায়, আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, এবং আপনাদের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে আপনাদের সম্পদ টাকাগুলো লুটপাট করা যায়, সেই জায়গা থেকে তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। কিন্তু এটা আমার একটা লড়াই সংগ্রাম। এই বাজারে যারা আছেন, আপনারা আমার প্রিয় মানুষ আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী, বছরের পর বছর নির্যাতিত হয়েছেন, লুটপাটে আপনাদের সম্পদ কেড়ে নিয়েছে, অন্তত পক্ষে সেই জায়গা থেকে যেন আবার কিছুটা ফেরত পান এবং পুঁজিটা সেফ থাকে, সেই জায়গা থেকে আমি নিরলস কাজ করে যাচ্ছি, যাব। এটা আমার ওয়াদা আপনাদের সাথে। তো যাই হোক, আজকের বাজার নিয়ে কথা বলি। আজকে প্রফিট টেকিং হয়েছে, 13 পয়েন্টের মতন মাইনাস হয়েছে, এটা গতকালকের আলোচনায় বলেছে। আজকে 3 দিনের ম্যাচিউরের জায়গা কিছুটা ইয়ে হবে। আহ, জয়রাজ দাদা, এই যে একটু আগে আমি এই আরডি ফুডের কথা বলেছি, ওই রিউমার দিয়ে শেয়ার হাতানোর একটা ধান্দা করেছে, কিন্তু ফেলতে পারেনি, শেয়ারটা খুব ভালো অবস্থানে আছে। তো যাই হোক, মার্কেটের যে ক্যান্ডেলটা দেখুন, গতকালকের আলোচনায়ও বলেছি যে এই যে 5070-এর কথা, তো এটা আগের বার বলেছি, কিন্তু সেম
কিছু শর্ট শর্ট সাপ্লাই জোন করে রেখেছে এখানে। একটা করেছে এই যে এই 5018 ঘরে, আরেকটা করে রেখেছে 4950-55 ঘরে। তো এইখানে এইখানে খেয়াল করে দেখেন যে আজকের যেই ক্যান্ডেলটা, গতকালকের আলোচনা আসছে যে এই যে যে জায়গাটা এখানে একটা শর্ট সেল হবে, তো সেটা আজকে শর্ট সেলটা এটা দেখা গেছে এটা। তো এই জায়গাতে যে ক্যান্ডেলটা করেছে নিচে যখন আসছে তখন কিন্তু বায়ার আবার স্ট্রং হয়ে গেছে, আপনারা শ্যাডোর মধ্যেই পেয়ে যাচ্ছেন। গতকালকের ফুল বায়ারের প্রেশার ছিল, আজকে প্রফিট টেকিং হলেও লাস্ট মোমেন্টেও বায়ার ছিল। এবং আমরা একটু জিনিসটা দেখব যেটা আহ, যেটা দেখবো 15 মিনিটের। এর আগে একটু জায়েদ আরিফ ভাইয়ের যে ফেস ফাইন্যান্সের কথা বলি ভাই। ফেস ফাইন্যান্স, পিএলএফএল, পিএলএফএস, আইএফএলএস যেটা আছে, এগুলা মোট অনেকগুলা আপনার এই যে ফাইন্যান্স সেক্টরের 8টা ফাইন্যান্স সেক্টরের মধ্যে যেগুলো মার্কেটে আছে এগুলো থেকে দূরে থাকেন ভাই। এগুলা যে কোনো সময় ক্লোজ করে ফেলবে। ওই যে এই ক্লোজ তো করবে না, জাস্ট ওই যে আপনার পুঁজি হাওয়া হয়ে যাবে এখানে, ওই 5টা ব্যাংকের মতন হয়ে যেতে পারে। আর রহিমা ফুডটাও বন্ধ কিন্তু ফ্যাক্টরি, এটা মাথায় রাখবেন। রহিমা ফুডের আজকে যে জোনটা দেখবো আমরা, সেখানে গতকালকের আলোচনা করেছি যে 150, 52, 55 দিকে বেশ সাপ্লাই জোন, সেটা কি অবস্থানে আছে আমরা একটু পরে আসব। সে এর আগে দিয়ে আমি একটু ইন্ডেক্সটা একটু ক্লিয়ার করে দিই। ইন্ডেক্সটা ক্লিয়ার করে দিলে তখন আপনাদের সুবিধা হবে। তো আজকে যেটা হচ্ছে শর্ট সেল প্রফিটে টেকিং এর একটা জিনিস আসছে, কিন্তু লেনদেন যেহেতু বাড়ছে, তার মানে লেনদেন বাড়া মানে ইন মানি ইনজেক্ট হচ্ছে, এটা তো কোনো সন্দেহ নাই। আপের লেনদেন বৃদ্ধি হচ্ছে সেলের সিগন্যাল, আর ডাউনের লেনদেন বৃদ্ধি বায়ের সিগন্যাল। হাত পরিবর্তন হচ্ছে এটা। জি, পেনিনসুলা তাল্লু অবশ্যই ভালো হবে। আহ, কিছু ফান্ডও ফ্রি হয়েছে তাল্লুর জন্য। পেনিনসুলাও কিছু বাই হচ্ছে, হবে, এবং তাল্লুও হবে। তো এটা আহ, যে ক্যান্ডেলটা করেছে এই ক্যান্ডেলটাতে যেহেতু নিচে একটা বায়ার দাঁড়িয়ে যাচ্ছে, প্রফিট টেকিং এর সময়ও দেখা গেছে যে ওই স্টকটারই আবার বায়ার দাঁড়াচ্ছে। এর মধ্যে কেডিএসটাও দেখেছেন আজকে একদম 90 পর্যন্ত টেনেছে, এবং যে একটা ভালো ইয়ে করছে। এসপিসিএল তো অবশ্যই এখানে যেই জায়গা আছে 46, এখানেও নেওয়া যায়। এটা জাস্ট বাজার কারেকশন এবং কালেকশনের জন্যই এটা ইয়ে আসছে। প্লিজ আপনারা এখন কেউ ইনবক্সে মেসেজ দিয়ে না, ট্রেডের পরে দিন যদি সম্ভব, যতটুকু সম্ভব হয় দেখবো। লাইভ চলাকালীন দিন না, তাহলে ওই একটু সমস্যা হয়। তো আচ্ছা, যাই হোক, ইন্ডেক্স নিয়ে এবার আমি বলি। ইন্ডেক্সটা আশা করছি আজকের যে অবস্থান এবং যেই জায়গা, এখান থেকে আগামীকালকে আবার বাউন্স করে ফেলবে, ইউ টার্ন চলে আসবে ইনশাল্লাহ। তো এবার চলেন আমরা স্টকে চলে যাই, স্টকের আলোচনাগুলো করি। রহিমা ফুডের ব্যাপারটাই একটু ক্লিয়ার, যেগুলো একটু নিয়ে ঝামেলা আছেন, অনেকে আটকা আছেন বা ইয়ে আছেন, এইগুলা রাহিমা ফুড একটু চিত্রটা দেখি কি অবস্থানে। হ্যাঁ, রাইট, গতকালকে এটা ইয়ে করেছে 60 টাকা পর্যন্ত। গতকালকেই কিন্তু সাপ্লাইটা, পরশুদিন সাপ্লাই হয়েছে, গতকালকে উপরে ট্রেড হয়েছে, আজকে ছেড়ে দিয়েছে। এই শেয়ারটা থেকে একটু দূরে থাকার জন্য সতর্ক করছি। এটা একটা বড় ধরনের সাপ্লাই জোন। এটার কয়েকবার দেখেন কয়বার আসছে এখানে, একবার, দুইবার, তিনবার, এই তিনবার এখানে হিট করেছে, এবং এখানে ডেলিভারি গেছে। ভলিউমে বলে দিচ্ছে এটা নিচে চলে আসবে, এবং কোম্পানিটা কিন্তু বন্ধ আছে। হয়তোবা কিছুটা ইয়ে আছে, মালিকানা পরিবর্তন, এগুলোর গুজব আছে। তবে ওই গুজবের চেয়েও সবচেয়ে কংক্রিট জায়গা হচ্ছে সাপ্লাই জোন এবং সাপোর্ট জোন। এই সাপ্লাই আর সাপোর্ট জোন দেখলেই যত রকমের গুজব আছে, আজব গুজব যা আছে, এগুলাকে অবশ্যই আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। বাজারে গুজবের উপরে না, বাজারের বেসিক ভিত্তির উপরে আপনারা বাইসেল করবেন, গুজবে কান দিবেন না। গুজবের ওই যে একটা কবিতা আছে না, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছি মোরা আমরা সবাই মিলে। আমরা কানে হাত দিয়ে দেখি না কান আছে কিনা, কিন্তু আমরা গুজবের ভিতরে চলি। বাজার গুজবের চেয়েও বাজার বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রবলেম হওয়ার কথা না। তো এবার বিএসসির বিষয়টা আসি। গতকালকে আলোচনা এসেছিল বিএসসি
10, 11, 12 টাকার দিকে সাপ্লাই জোন ছিল, আজকে অলরেডি সেখানে ঢুকেছে, 12 টাকা পর্যন্ত হিট করেছে, 12 টাকা 40 পয়সা পর্যন্ত, 50 পয়সা পর্যন্ত হিট করেছে, এবং ভলিউমটাও ওভার। ঠিক আছে, ভলিউমটার দিকে তাকিয়ে দেখেন যে ভলিউমটা ওভার। যেহেতু ভলিউম ওভার যেহেতু ভলিউম ওভার, এটা উপরে আসছে, যেহেতু ট্রেড করে ফেলেছে এবং শ্যাডো উপরে বেশি, আগামীকালকে যদিও উঠে এই 14-15 টাকা প্রচুর, 114-15 টাকা প্রচুর সাপ্লাই আছে। আহ, তো ওইদিকেও বেশ ইয়ে আছে। রহিমা ফুড বি ক্যাটাগরি হবে, এটার আমি জানি না কি দিয়েছে ওরা, ডিভিডেন্ড কি ঘোষণা করেছে সেটা একটা দেখার বিষয়। তথ্যপাত্তর ভিত্তিতেই যদি আগামীকালকে বি ক্যাটাগরিতে আসে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু মাঝখান দিয়ে এটার বন্ধ ঘোষণা করা হয়েছিল ডিএসসি থেকেই। ওয়ালাইকুম আসসালাম। তো ডিএসসি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। 30টা স্টকের তালিকায় রহিমা ফুড আছে। এখন কি হচ্ছে না হচ্ছে, একটু যাদের কাছে আছে একটু তথ্য উপাত্ত নিয়ে তারপরে একটা কংক্রিট জায়গা থেকে কাজ করবেন, বাই সেল করবেন। কখনোই যেগুলো আহ, আহ, দুর্বল বা অবস্থান খারাপ সেগুলোর দিকে থেকে একটু বিরত থাকুন। প্যাটার্ন যদি মার্কেটে যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা শর্ট টাইমের জন্য এন্ট্রি দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। সিমটেক্সের বিষয়টা বলেছিলাম, 23-24 টাকা পর্যন্ত একটা হিসাব আছিল। এখন আজকে কি হয়েছে দেখি। সিমটেক্সটা সিমটেক্সটা অলরেডি আজকে দেখেন উপর, আজকের যে ক্যান্ডেলটা এটার উপরে কিন্তু শ্যাডো, ভলিউমটাও একটু বেশি, এবং যেইখানের হিসাবটা বলেছি তার থেকে একটু নিচে ট্রেড হয়েছে। আর একটু উঠার একটা, এটা সম্ভবত আগামীকালকে উপরে একটা সাপ্লাই আসবে। যেটা বলেছিলাম সাইহাম কটনের ক্ষেত্রে, ঠিক মনে আছে আলমগীর ভাই গতকালকে যে আপনার সাইহাম কটনের ব্যাপারে বলেছিলাম যে আহ, ইয়ে সাইহাম কটনের চেয়ে মুন্নু ফেব্রিকটার কিছুটা পজিশন ভালো, এখনো পর্যন্ত পজিশন ভালো। আলহামদুলিল্লাহ আজকে 4,000 ইয়ে করে 1,000 টাকা পাইছেন, এটাও অনেক বেশি। 1,000 টাকা মানে বোঝেন আপনি, এরকম 1,000 টাকা করে যদি আপনি নিটিংটা তখনই করবেন যখন ইউ টার্ন আসে, তখনই করা যায়, কিন্তু সব সময় না। ডাউন ট্রেন্ডে অনেক সময় নিটিং করতে গিয়ে 1,000-এর জায়গায় 3,000 চলে যাবে, এটাও খেয়াল রাখবেন। নিটিংটা এমনি আমি অপছন্দ করি। আহ, সাইহাম কটনটা এই সাইহাম কটনটা গতকালকে আলোচনা আনেছিলাম যে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, তাই হয়েছে। আজকে চমৎকার কাজ করছে এবং আলমগীর ভাই ছক্কা মেরে দিছে। আলমগীর ভাই ছক্কা মেরে দিচ্ছে। আচ্ছা, 2% দিছে, তাহলে হয়তো বা রহিমা ফুডটা একটু দেখা যায়, যেহেতু 2% দিছে এবং জেড থেকে এ বিতে আসবে, সুতরাং এটা একটু দেখা যায়, এখানে একটু বিষয় আছে। আচ্ছা, এই এই ধরনের যদি নিউজ থাকে এবং কংক্রিট নিউজ থাকে তাহলে দেখা যায়। তো 150-এর 60-এর ঘরে টাচ করে একটু স্লো হয়েছে, আর একটু কারেকশন দিলে একটু সাপোর্ট জোনটা দেখে আবারও এন্ট্রি দেওয়া যায় বা ইয়ে করা যায়। ঠিক আছে, তো এখন দেখেন এই সাহাম কটনের যে দুইটা ভলিউমে ওভার, এটা একটু ডাউনের দিকে আসবে। হিস্টোগ্রামের বারটাও হালকা হচ্ছে এবং আহ, আপনার আরএসআইটাও ডাউনের দিকে শো করছে। ঠিক আছে, তো এবার আসি আমরা মুন্নু ফেব্রিকটার কথা কই। মুন্নু মুন্নু ফেব্রিকের অবস্থানটা বলেছি, এখানে একটু স্লো হলেও তার যে ধারাবাহিকতা, এখানে যদি কিছুদিন হয়তো একটু সাইডওয়েজে থাকলে, তো এটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই এই এটা 25 টাকা পর্যন্ত আমরা আমরা দেখেছি প্রিভিয়াস হিস্ট্রি থেকে, বলেছি যে এটা 25-এর দিকে মুন্ডু ফেব্রিকটা যাবে, অন্তত পক্ষে এই জায়গাটাতে, এই যে 25 টাকার ঘরটাতে যাবে। একটু এটা এটা অনেকটা ডোমিনেন্সের মতনই কাহিনী হচ্ছে, এবং 25 টাকার ঘরটাও যদি পার করতে পারে, যদি আমরা আরেকটু প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি, 25 টাকার ঘরটা পার করতে পারলে 27-27-এর পরে 32, 25-27-32, 25-27-32 মুন্নু ফেব্রিকের সিগন্যাল দিচ্ছে, একটা অনেকটা ডোমিনেন্স, অনেকটা আহ, এটা সিমটেক্স এই জাতীয় প্যাটার্নে সে ইউটার্ন আসছে এই মুন্ডু ফেব্রিকটা। তো এটা এটা তো যদি আপনারা একটু বুঝে শুনে বাই সেল, সাপ্লাই জোনে সেল, আবার যেখানে সাপোর্ট ক্রিয়েট করছে সেখানে বাই, এর ভিতরে যদি থাকেন 1 টাকা করেও গ্যাপ করলে, আপনি যদি এই 25 পর্যন্ত যদি 3টা বার আপনি ট্রেড করতে পারেন, তাহলে 3 টাকার মানে 3 টাকা গ্যাপ করে নিতে পারলেন। আবার 25 মানে পার করলে আবার 25 থেকে 27 এই জায়গায় পার করতে পারবেন, আবার 27 পার করলে 32 পর্যন্ত একদম স্পষ্টই দেখা যাচ্ছে। ঠিক আছে,
এই যে সিস্টেমগুলা, এই যে বুঝে শুনে ট্রেড করাটা, এটা হচ্ছে মানে খুব ভালো আহ, পদক্ষেপ এটাতে। আচ্ছা, রহিম টেক্সের ব্যাপারে কালকেও বলছি যে পজিশনটা খারাপ না, ভালো রহিম টেক্সটা, যেহেতু এগুলো একটু লো পেড আপের শেয়ার, এগুলার দিকে। আচ্ছা, রহিম টেক্সটাইলের আজকে সেল গেছে, গতকালকে দুইটা হল, 2 দিন দুইটা হল দিয়েছে, আজকে সেলটা গেছে উপরের লেভেলে, দেখেন কোন পর্যন্ত হিট করেছে। 249 টাকা, 250 টাকা, 51 টাকা, 50 টাকা 50 পয়সা। আমি ক্যান্ডেলটা ধরি, 250 টাকা 70 পয়সায় হিট করেছে উপরে দিয়ে, এরপর সেলটা দিয়ে দিয়েছে। ভলিউমটা দেখেন, এই ভলিউমের ক্যান্ডেলটা অনেক বেশি, অনেক বেশি। তো কেন হয়েছে, এবার একটু প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা যাই, দেখি কোথায় তার সেলের জায়গাটাতে গিয়ে সে সেলটা করেছে। দেখেন, এই যে দেখেন এই জায়গাটাতে দেখেন প্রত্যেকটা স্টকের কোথায় সাপ্লাই জোনটা। আপনার যত নিউজ থাকুক, গুজব থাকুক, যা কিছু থাকুক, একটা জায়গায় গেলে তারা সেল চলে আসে। কোন জায়গায় আসে দেখেন, রহিম টেক্সের ঠিক 250 টাকার 51 টাকার ঘরটাতে সাপ্লাই। এইখানে সাপ্লাইটা আসার সাথে সাথে কি করলো, এটার নিচের দিকে চলে আসছে। তাহলে আপনারা এই বিষয়টা তো অন্তত ক্লিয়ার যে গুজবের চেয়ে বেশ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাপ্লাই জোন। সাপ্লাই জোনে গেলেই শেয়ারের সেল আসে, ভলিউম আসে। কেন আসে, উপরে যারা আটকা থাকে দীর্ঘদিন সময়, তারা কিন্তু তারা কিন্তু অপেক্ষায় থাকে যে আমি অন্তত এখান থেকে রিলিজ নেই, যে পরিমাণে এটা সেল সাপ্লাই জায়গা, এখানে এই কারণে সেলটা আসে। তো লিগাসির কথা বলছেন, লিগ্যাসিটা তো অনেক নিচে আসছে, এটাও একটা ভালো মানে গেমলিং এর জন্য এটা একটা হিস্টোগ্রামের বার এখনো ডাউনে। লিগ্যাসিটা আরেকটু সময় নেবে, বোঝাই যাচ্ছে যে হিস্টোগ্রামের বারটা মাত্র কিছুদিন আগে এটাতে ঢুকছে। ঝুঁকি অনেক, রাইট, হ্যাঁ, এটা রহিমা ফুড ঝুঁকি অনেক, কেননা রহিমা ফুড 90 টাকা থেকে অনেক উপরে, অনেক উপরে চলে গেছে। এই কারণে 150 টাকার ঘরে এর আগেও কয়েকবার, সে কয়েক দফা সে গেম করেছে, প্রায় 200 টাকার ঘরেও গিয়েছিল রহিমা ফুডটা, যার কারণে একটু ঝুঁকি আছে, উপরে সাপ্লাই আছে, যার কারণে উপরে সাপ্লাই থাকার কারণে এটা ওদিকে থেকে একটু ইয়ে হতে পারে। কামাল হোসেন ভাই বিএসসির আলোচনা করেছি তো, সোনালী আঁশটা চলে যায়। তো আলমগীর ভাই এখানে হচ্ছে লিগাসিটা, তবে লিগাসি ফুডের চেয়ে ওই যে এটাকে কি বলে সিনো বাংলাটা আর একটু প্রসপেক্টিভ শেয়ার। লিগাসির কিছু দুর্বলতা আছে। এখন ফুড ওয়্যারের আমি যতটুকু, যেহেতু ট্যানারি এলাকার সাইডে আছি তো, ফুড ওয়্যারের কিছু প্রবলেম আছে, এগুলা খুবই চ্যালেঞ্জিং এর মুখে আছে তারা। ফুড 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 মানে চামড়া শিল্পের যে স্টকগুলো আছে এগুলোর মধ্যে কিছুটা দুর্বল। যেমন আপনারা অনেকেই অ্যাপেক্স ফুড কিনেন, অ্যাপেক্স ফুডের যে ঘটনা, তাদের যে প্রোডাকশন, তারা নিজেদের ফ্যাক্টরি একদম বন্ধ অবস্থায় আছে, মানে প্রোডাকশন বিহীন আছে, কিন্তু তারা ওই অর্ডারগুলো ছোট ছোট যে এখানে যে ফ্যাক্টরিগুলো আছে সেখান থেকে তারা তাদের নিজস্ব প্রোডাক্ট অন্য ফ্যাক্টরি থেকে কাজ করে নিজেদের সিলস অফ মেরে বিক্রি করছে, এই অবস্থানে আছে। এই অ্যাপেক্স ফুডের কথা বলছি, যেটা চামড়া শিল্পের যেটা আছে, ঠিক আছে, আবার ফুড খাদ্য মনে করেন না। আচ্ছা, এবার আসেন সিনো বাংলাটাই যেহেতু বলেছি, এটা সাইনো বাংলাটা, এটা একটু লো পেড আপের মধ্যে, মিড ক্যাপের মধ্যেও এটা একটু ভালো ক্যারেক্টারের শেয়ার। এই শেয়ারটা যেইখানে আছে এটা কিন্তু ভালো একটা অবস্থানে আছে, এইখান থেকে যারা একটু সময় দেবে ভালো একটা গ্যাপ পাবে, অন্তত পক্ষে 10টা টাকার একটা গ্যাপ আসবে, এটার ওই ধরনের প্যাটার্নে প্লে প্লে করে। জিল বাংলা তো ওই যে বহু বছর বন্ধের পরে যখন এটা চালুর একটা নিউজ আসছে, এই নিউজ গুজবের মাধ্যমে এটাকে ম্যানুপুলেট করা হয়েছে, ডাউন ট্রেন্ডে আছে, এটা আরো নামবে। এখন নামবে, কোন পর্যন্ত নামবে সেটাও বলি, এটা মিনিমাম এইখান থেকে 115 টাকার ঘরটাতে এসে হয়তোবা, এর আগে কোথাও কোনো সাপোর্ট আছে কি না দেখি, সেখান থেকে কথা বলতে পারবো। আরেকটু উপরে আছে 128 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে, এইদিকে এসে হয়তোবা, যেহেতু যে ক্যান্ডেল এবং যে ডাউন প্যাটার্ন, এক টানা 84 টাকা থেকে 180 টাকা, তার মানে দ্বিগুণেরও উপরে, 190 টাকা, 92 93 টাকা পর্যন্ত উঠানো হয়েছে। তাহলে আপনি বুঝতে হবে যে এই শেয়ারটা কত গুণ বাড়ানো হয়েছে। এই কত গুণ বাড়ানো হয়েছে, যেখানে এইখান থেকে এখানে কিন্তু জিল বাংলাটা
জিল বাংলাটা ডাউন ট্রেন্ডে আসছে। কেউ যদি উপরে কিনে থাকেন বোকামি করেছেন, এটা একদম নিঃসন্দেহে বলবো। কেননা ডাবলের উপরে, প্রায় তিন ডাবলের কাছাকাছি, 3 8 24, আড়াই গুণ, সরি, 1.5 গুণ বেড়েছে। 1.5 গুণ একটা শেয়ার বাড়ার পরে এটা এখানে ডেলিভারিটা দিয়ে এখন রিটেস্টের জন্য একদিন উঠাইছে। এই যে এটা কবে উঠেছে, গতকালকে উঠাইছে, উঠায় সেল দিছে, আজকে আবার নামছে। তো এখন যে জায়গাটাতে বলছি যে 130 টাকার করে, আরো এখান থেকে 20 টাকা আরো কমে আসবে, আসলে পরবর্তীতে সেখান থেকে আরেকটা রিটেস্ট হবে উপরের দিকে। এটার সাপ্লাই জোনটা, সাপোর্ট জোনটার দিকেই তাকাইছি, এই কারণে বলছি যেখানে আছে এখান থেকে আরেকটু নামাবে, এটা এটা শিওর। আজকের ক্যান্ডেলে বলছে এই জিল বাংলাটা, ঠিক আছে। তো মুন্নু অ্যাগ্রোর কথা বলছেন, মুন্নু অ্যাগ্রোটা গতকালকেও আলোচনায় এনেছি। এটা এই যে গতকালকে বলেছিলাম যে আজকে উপরে ট্রেড করে ছাড়বে, ছেড়েছে কিনা দেখেন। কেননা ভলিউম ওভার, উপরে ট্রেড করছে, উপরে সাপ্লাই জোনটা আছে। সাপ্লাই জোন না থাকলে হয়তো বা এটা আরো উপরে যেত, কিন্তু সাপ্লাই জোন যেহেতু আছে সেইখানে আপনার ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে। সোনালী আঁশটা দেখি, সোনালী আঁশ, সোনালী আঁশটা সাইডওয়েজে আছে, আরো কিছু ইয়ে আছে। কেন সাইডওয়েজে আছে দেখেন, এটা 188-র ঘরে আছে। তো এটা 194 95 90 দিকেই সাপ্লাইটা, 190-র দিকেই সাপ্লাই, 94 95 দিকে সাপ্লাই জোন। তো আহ, আব্দুল কাদের ভাই, আমি এই সাপ্লাই জোনের ব্যাপারে তো অনেকবার ভিডিও দিয়েছি, অনেকবার আলোচনাও করেছি শিক্ষামূলক। আমার একটা ভিডিওতে আছে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, আমি সবাইকে বলেছি যে সেটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখার জন্য। সেই ভিডিওটা নিজ নিজ টাইম লাইনে, সাপোর্ট জোন, সাপ্লাই জোন, ইউটার্ন প্যাটার্ন এবং স্টপ লস, এই সব বিষয় নিয়ে একটা ভিডিওতে আমি ওইটা আলোচনা করে রেখেছি, সেটা আপনারা দেখে নেবেন। আবার পিছনের ইয়েতে আছে। জি, যোগ, হ্যাঁ রাইট, এই প্রাইসিং এর বিষয়গুলো, এই যে এই কামাল ভাই খুব সুন্দর একটা কথা বলছেন, যৌক্তিক দাম। এই যে যৌক্তিক দামের যে বিষয়টা দেখেন, আমি এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যখন ধরেন 2006 সাল থেকে 5 6 সালের যে প্রাইস ছিল, সেখান থেকে 2006 থেকে আজকে 2025, বা আমি 2024 পর্যন্ত কথা বলি, তো 2025 পর্যন্ত যে ফ্লোর প্রাইসটা যে কত বড় মারাত্মক ক্ষতিকর একটা জিনিস বাজারে, এটা আপনারা রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছেন। যে ফ্লোর প্রাইস যারা তখন মানে নিজের পুঁজি সেভ করার চিন্তা করে যে ফ্লোর প্রাইসের পক্ষে ছিলেন, তারা আজকে সবচেয়ে বড় বেশি ক্ষতিগ্রস্ত। ফ্লোর ফ্লোর প্রাইস মানে হচ্ছে যে একটা ধ্বংসের একটা পার্ট, ফ্লোর প্রাইসটা। কেননা আপনি যখন নদীর স্রোত বাদ দিবেন, সেই নদীর স্রোতটা আপনাকে সাময়িকভাবে সুরক্ষা দিলেও কিন্তু অন্যের ক্ষতি করে, অন্য দিকের ভূমি ধ্বংস করে সে ভেঙে চুরে যাবে। এই যে পদ্মার পাড় ভাঙে কেন, বা এই যে আগে দেখতেন যে চাঁদপুরের অঞ্চলটা ভাঙতো, কেননা এই ভেড়ির বাঁধ বা জমির বাঁধ, নদীর বাঁধ, নদী শাসন করতে গেলে আজকে ভারত যে এই যে আমাদেরকে পানির যে কষ্টটা দিচ্ছে, তিস্তার আমার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, এই যে বাঁধ নষ্ট করার কারণেই, বাঁধ দিয়ে নদীর স্রোতধারা বন্ধ করাতেই এই বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঠিক সেম একই জিনিস এই শেয়ার মার্কেটে যখন ফ্লোর প্রাইস দিছে, প্রাইস অ্যাডজাস্টমেন্টের জায়গা যখন ব্লক হয়ে গেছে, তখন যখনই ফ্লোর প্রাইস তুলে দিচ্ছে, সব ধ্বংস ভেঙে চুরে চুরমার করে নিচের দিকে চলে আসছে। এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা 2005 6 সালে যে প্রাইস ছিল, সে ক্রমান্বয়ে উঠতে উঠতে মানে বাড়তে বাড়তে এমন পর্যায়ে ফুলে ফেপে উঠেছে, যখন তার স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড সব কিছু অন ইন অ্যাভারেজ দিয়েছে, সেই জায়গা থেকে যখন সে একটা অবস্থান নিচের দিকে আসার মানে অ্যাডজাস্টমেন্টে আসার, তখনই ফ্লোর প্রাইসটা দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাট বিসি আমি যখন 700 টাকার ঘরে ছিল, তখন বলেছিলাম, আরো 3 বছর আগের কথা, 2 বছর আগের কথা, যে এই শেয়ারটা 260 টাকা 65 টাকার ঘরে আসবে। আমার সেই জায়গা থেকেও আরো অনেক নিচে আসছে। এখনকার ক্যালকুলেশনে বলছে যে এটা আরো নিচে আসবে ধীরে ধীরে।
প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, প্রত্যেকটা বড় বড় শেয়ারগুলো, ফান্ডামেন্টাল শেয়ারগুলো আজকে যে পড়তেছে, এটা ভাববেন না যে মার্কেট খারাপের কারণে, না, ওইটার গাণিতিক হিসাব যেটা বলছে, এটা কামাল ভাই বুঝবেন, এখানে কামাল হোসেন ভাই বুঝবেন, ওই যৌক্তিক দামগুলোতে তারা নিয়ে আসছে। আবার কিছু শেয়ার নিচে যে শেয়ারগুলো পড়ে আছে, মানে আন্ডার ভ্যালু প্রাইসের সেই শেয়ারগুলো এখন নিচ থেকে তার যৌক্তিক দাম অনুযায়ী উপরে উঠবে। যেমন তার মধ্যে আছে কেডিএস, আছে এসপিসিএল, আছে তারপরে আছে আপনার আইপিডিসি আছে, তারপরে আছে ইটিএল আছে। এই যে এগুলো কিন্তু যৌক্তিক দামের কারণেই কিন্তু বাড়বে। আমি যে স্টকগুলোর কথা বলি এমনি এমনি বলি না। যেমন উত্তরা ব্যাংকটাও আছে, উত্তরা ব্যাংকটাও কিন্তু দেখবেন যে এই রেটে থাকবে না। উত্তরা ব্যাংকটা ব্যাংকের মধ্যে আমার একটা পছন্দের শেয়ার। উত্তরা ব্যাংকটা কিন্তু গত কয়েক মাসে, মানে 4-5 মাসে ঝড় তুফানের ভিতরেও 22 টাকার নিচে নামাইতে পারে নাই, 22 টাকার নিচে। বাট লাস্ট মোমেন্টে এটা যেহেতু ক্লোজিং এর আগে আগে অ্যাডজাস্টমেন্ট নিয়ে কত পর্যন্ত 20 টাকা পর্যন্ত আনছে, কিন্তু বেশি দিন রাখতে পারে নাই। এখনো 21 টাকা ঘরটাতে বেশিরভাগ কালেকশন হয়ে আছে। তো এই শেয়ারটারকে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে আহ, আচ্ছা, লিটন লায়ন মৃদুল দাদা, সমস্যা নাই আপনার। এইটার কুইন সাউথের ব্যাপার, আপনার যে কাশেমের ব্যাপারে অনেক আলোচনা করেছি। অসুবিধা নাই, আমি নতুন মানুষ, আপনি আসছেন, অবশ্যই দেখাবো। তো এই যে উত্তরা ব্যাংকটার কথা বলি, উত্তরা ব্যাংকটা কিন্তু যখন মার্কেটে, আপনারা যারা উত্তরা ব্যাংক আছে একটু কষ্ট করে আর 1-2টা মাস ধরে রাখেন, একটা মাস ধরে রাখেন, দেখবেন আপনাদের কি পরিমাণে বেনিফিট দেয় এই উত্তরা ব্যাংকটা। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করবে। অলরেডি একবার করেছে ফিল আপ। এছাড়াও উত্তরা ব্যাংকটা অনেক ভালো হবে। এটা যখন ব্যাংকিং সেক্টরের যখন জোয়ার আসবে, এই ব্যাংকিং সেক্টরের জোয়ার কখন আসবে আপনারা, এখন তো ডিসেম্বর প্রায় শেষ, ক্লোজিং টাইম চলে আসছে, আপনারা নোট করে রাখেন যে ব্যাংকিং সেক্টরের একটা প্লে আসবে। যখন আসবে তখন ব্যাংকিং সেক্টরের খারাপ ব্যাংক যেটা, সেটাও কিছুটা মুভমেন্ট আসবে, 20-30%-এর মুভমেন্ট আসবে। এর মধ্যে কিছু কিছু ব্যাংকিং এর ভালো রিটার্ন আসবে। সাউথ ইস্ট ব্যাংক বলেন, আলারাফা ইসলামী ব্যাংক বলেন, ওয়ান ব্যাংক বলেন, উত্তরা ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, তারপরে ঢাকা ব্যাংক বলেন। এই জাতীয় ব্যাংক যারা যারা শুনছেন, যাদের হাতে এই ব্যাংকগুলোর, যে ব্যাংকগুলোর কথা বলেছি, সেইখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে? তো সোনালী আষ্টার বলছি আর একটু স্লো যাবে রে ভাইয়া, মনিরুল ইসলাম ভাই। সোনালী আঁশ আরো সময় লাগবে এখানে। সোনালী আঁশটা ডাউন ট্রেন্ডে আছে। সোনালী আঁশটা দেখাইছি একটু আগে, বলেছি যে এই যে দেখেন ডাউন ট্রেন্ডে আছে। এটার এখান থেকে যদি সাপ্লাই জোনটা, এই যে বললাম না যে এটা কেন উঠতে পারতেছে না, 195 টাকার ঘরে সাপ্লাই, ঠিক আছে? এই 195 থেকে 200 টাকার ভিতরে প্রচুর সাপ্লাই, এটা আলোচনা করেছি। আপনি একটু মনোযোগ দেন, এদিকে একটু মনোযোগ দেন। হ্যাঁ ইয়ামিন ভাই, আমি সালাম গ্রহণ করেছি, সবার সালাম গ্রহণ একবারে করে ফেলেছি। ব্যাংকের সেক্টর আগামী মাস থেকে, জানুয়ারি মাস থেকে ব্যাংকিং সেক্টরের ক্লোজিং কমপ্লিট। ব্যাংকিং সেক্টরের এই আগামী মাস থেকে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং সেক্টরের একটা প্লে রোল চলবে। তো ব্যাংকিং সেক্টরের প্লে রোল চললে আদার্স সেক্টরগুলো ভালো প্লে রোল চলবে, এটা মাথায় রাখবেন। ইন্স্যুরেন্স সেক্টরও ভালো একটা, ইন্স্যুরেন্স সেক্টর অবশ্যই আসবে ফেব্রুয়ারি টু মার্চ। আদাব মৃদুল দাদা, কেমন আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, জি, জি। থ্যাংক ইউ মৃদুল দাদা, এটা তো আপনাদের ভালোবাসা, আমার অক্লান্ত চেষ্টা এবং আপনাদের ভালোবাসা, এই ভালোবাসায় আমাদের এই বন্ধন যেন চির অটুট থাকে সেই জায়গায়। আহ, দেখেন, এইটা আমি শুরুতেও বলেছিলাম, এই যে জামশেদ ভাই, আমি হাদির মতো হতে পারবো না, কিন্তু অন্তত মন মানসিকতা ওই ধরনেরই আমার। বাজে কথা বললেও কতটা ক্লোজ ছিলাম শুধুমাত্র এই হাদির বিষয়টাকে নিয়ে। সে যে অ্যাঙ্গেলে কথা বলেছে এবং যে রাজনীতি টেনে এনেছে সে নিজেই, তো সে নিজেই রাজনীতি টেনে এনেছে। তো তারকে যখন আমি একটু আন্তরিকতা থেকেই, কারণ একটা লোকের সাথে আমি এই মৃদুল দাদারকে একটা ধমক দিয়ে কথা বলতে পারবো কেন, মৃদুল দাদার সাথে আমার আন্তরিক সম্পর্ক, তাকে আমি ধমক দেবো, আদর করব, ভালোবাসবো, সব কিছুর মধ্যে থাকবে।
ওই লোকটার ভিতরে যে কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং ওই লোকটা যে কতটা মানে মানে এটাকে কি বলবো, মানে সেলফিশ টাইপের লোক। এই লোকটাকে ফোন করে মাঝে মধ্যে আমাকে জানতে চাইতো স্ট্রোকের ব্যাপারে, আমি বলতাম। কিন্তু সেই লোকটাই হাদির বিষয়টা যখন আনছে, সে রাজনীতি ঢুকাই দিচ্ছে। আসলে আওয়ামী ঘরনা বা এই টাইপের লোক যারা একটু এরা, এদের দেখছি যে ব্রেনের ভিতরে সবসময় নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি, এবং মানে সেলফিশটা বেশি। তখন কথা বলতে গেলে দেখা গেছে তাদের একটু স্বার্থে লাগলেই তারা, সে আপন না পর চিনে না, আপন পর বুঝে না, ভাষা বুঝে না ভাষার। তো ব্লক করে দেওয়াতে সে আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু তার কাছে আছে, বুঝতেই পারছেন তার সাথে আমার পার্সোনালি কথাবার্তা হতো। সেই জায়গা থেকে সে কত বড় হুমকি দমকি গালি গালাজ করে আমাকে কমেন্ট করেছে, যেটা আমি পোস্ট করে দেখিয়েছি আপনাদেরকে। তো কতটা নিচু মনা হলে এই ধরনের কাজ করতে পারে এটা আপনারা বুঝে নিতে পারেন। অথচ এই হাদি, আপনার ওসমান হাদি, যে ওসমান হাদি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তার গায়ের মধ্যে তিনবার ময়লা পানি ফেলার পরও বলছে, ভাই 3বার ময়লা পানি ফেললেন, আরো ফেলেন ভাই, আরো মন চাইলে, আপনার যদি মন চায় তাহলে আরো ময়লা পানি ফেলেন। আমরা কতটা নিকৃষ্ট জাতি হলে এই ধরনের কাজগুলা করতে পারি। একটা মানে উদীয়মান আমার এই বাংলার বুকের যে আরেকটা শেরে বাংলা, একে ফজলুল হক, মাওলানা ভাসানীর মতন এবং নজরুলের বিদ্রোহের একটা সন্তান আমরাকে, আমাদের যে চোখ, অন্ধ চোখ খুলে দিয়েছে, সেই ছেলেটার গায়ে পানি মারার পর, ময়লা পানি মারার পর সেই ছেলে বলছে, ভাই মারেন, আরো মারেন। কত সহজ সরল ভাষায়। বিশ্বাস করেন ভাই, হাদির কথা আসলে কান্না চলে আসে। আমরা কি মানুষটাকে হারাইছি আমরা বুঝতে পারছি না। কতটা জঘন্য মন মানসিকতার ক্রিমিনাল চক্র এই দেশে বসবাস করে, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য, দাসত্বের জন্য মানুষ মানুষকে হত্যা করে। এবং কোন মানুষগুলোকে হত্যা করে? যারা দেশপ্রেমিক, যারা মানুষের জন্য কাজ করে, সে মানুষগুলোকে অমানুষের বাচ্চারা হত্যা করে। হাজার বছরের একটা সন্তান জন্মগ্রহণ করেছে আমাদের দেশে, সে সেই সন্তানটাকে আমরা চিনতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না। তার যে প্রচার প্রচারণা মৃত্যুর পরে হয়েছিল, সেটা উচিত ছিল তার জীবিত থাকাকালীন এইভাবে ভাইরাল করা, এইভাবে মানুষের সবার চোখের সামনে আসা। তাকে নিয়ে আজকে 3 পৃষ্ঠার একটা কবিতা লিখেছি। আমার আবৃত্তি তেমন একটা ভালো না। কোনো আবৃত্তিকারক যদি কেউ থাকেন আমাকে ইনবক্সে বলবেন, আমি দিব, আপনি আবৃত্তি করে আমাকে এটা ভিডিও ফুটেজটা দিবেন। মানুষ কত জঘন্য হলে হাদির কথা বলতে গেলেই সে বলে মৌলবাদী, সে বলে মানে ওই দাড়ি টুপি নাকি তার কাছে, সে দাড়ি টুপি দাড়ি রাখে নাই, বলে দাড়ি টুপি মৌলবাদীকে সে পছন্দ করে না। কতটা নিকৃষ্ট জঘন্য হলে এই মোহাম্মদুল্লাহ জামশেদ সাহেবের ভাষ্য মতে বোঝা যায় যে সে কতটা জঘন্য নিকৃষ্ট মনের মানুষ। এরাই যে কোনো মুহূর্তে যে কোনো ভালো মানুষকে খুন করতেও এরা দ্বিধাবোধ করবে না। কষ্টের কথাগুলো বলতে হচ্ছে। এই জামশেদ সাহেব কয়েকবার এই লাইভের মধ্যে এই ধরনের আচরণ করেছিল, যার ফলে তাকে ব্লক, সবার অনুরোধে আমি তারপরও ব্লক করিনি, কারণ দীর্ঘ সময় ধরে লাইভে আসে। তো সেই জায়গাতে সে এই ধরনের কথা বলাতে খুব ব্যথিত হয়েছে, এবং আপনাদের এই রিকোয়েস্ট ছিল তাকে ব্লক করে দেওয়ার। ব্লক করার পরও সে কতটা হিংস্র হলে আমাকে হোয়াটসঅ্যাপে গালিগালাজ করে, মানে ইয়ে করে। আমি তো পোস্ট দিয়েছি, গত 2 দিন আগেই পোস্ট দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন সেখানে। এবং সে নিজেকে সাধুর সাজার জন্য, যারা আমার ওই পোস্টে কমেন্ট করেছেন, সাধু সাজার জন্য সবাইকে মানে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। সে ভুল করেনি। তার ভিতরে ন্যূনতম অনুশোচনা নাই, তার ভিতরে ন্যূনতম লজ্জা নাই যে সে যে লেখাগুলো লিখেছে যে তার সন্তানও যদি পড়ে তাকে যে গালিগালাজ করবে, তাকে যে ঘৃণা করবে, থুতু দিবে, সেই ন্যূনতম বিবেকটা তার ভিতরে নাই। সে কতটা জঘন্য হলে এই ধরনের মানুষ হতে পারে চিন্তা করে দেখেন। যাই হোক, এই ধরনের মানুষ সমাজে আছে, থাকবে, আর এরাই দেশের শত্রু, আমাদের হাদির মতো মানুষের শত্রু, আমাদের এই
এদের মতন একটা ক্রিমিনাল চক্র দেখবেন যে উই ওয়ান্ট উইনার গ্রুপ যেটা আছে, এই উই ওয়ান্ট গ্রুপ উইনারের গ্রুপের মধ্যে তার মতো কিছু আহ, অবৈধ সন্তান আছে ওইখানে, যারা মানুষকে মানুষকে বারবার, আপনাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বারবার প্যানিক সৃষ্টি করে। ওইখানে কি খান নামের একটা লোক আছে, প্রতিদিন পোস্ট করে, প্রতিদিন পোস্ট করে বিভিন্ন ধরনের। না না, ওটা আমি করব না, লাবিব মারিয়াম। আমি এইসবগুলোকে ড্যাম কেয়ার করি। আমি জীবন মৃত্যু পৃথিবীর যে সময়টা, বন্ডিং যেটা, টাইম ফ্রেম যেটা, এটার এটার বাহিরে বাঁচারও সুযোগ নাই, থাকা আবার মৃত্যুরও সুযোগ নাই। তো সুতরাং এগুলাকে আমি কখনো পরোয়া করি না। দেখছেন আমার কণ্ঠস্বর সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং ন্যায়ের পক্ষে কথা বলি। এই বাজারের যে, যখন থেকে লাইভ শুরু করেছি, এর আগেও অনেক ভিডিও আপলোড দিতাম, তখন হয়তো আপনারা এত বৃহৎ পরিসরে ছিলেন না, কিন্তু তখনও কিন্তু আমি এই বাজার নিয়ে সবসময় পজিটিভ কথা বলতাম, সবসময় ওদের বিরুদ্ধে কথা বলতাম। তো আমার এই প্রচেষ্টা আজকের না, অনেক দিন পুরনোর। হয়তো বা এখন লাইভের মাধ্যমে, এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সবার দৃষ্টিগোচরে আসছে। সেইখান থেকে আমার এইগুলো সব সময় আগে থেকে, হাসিনার আমলে আমি প্রচুর প্রতিবাদী লেখা লিখেছি, কত আর্টিকেল লিখেছি। একটা আর্টিকেল তো জিওপলিটিক্সের আর্টিকেল লিখেছিলাম পুরা, এই আমাদের ভারতবর্ষ নিয়ে, পাকিস্তান ভারত এই বেল্টের নিয়ে লিখেছিলাম 14 সালে, যেই ঘটনার ফলশ্রুতিতে হয়েছে আপনার 24 সালের যে ঘটনা ঘটেছিল, এটা আমি আরো 10 বছর আগে এই আহ, এই অঞ্চলের বিষয় নিয়ে লিখেছি। এবং এই অঞ্চলের ইন ফিউচারে কি হতে যাচ্ছে সেটা নিয়েও আমি অনেক কথা আহ, লিখেছি, জানি, অনেক সময় লিখি কি হবে। ভারতের আধিপত্য থাকবে না, এটা নিশ্চিত, গ্যারান্টি সহ লিখে দিচ্ছি, গ্যারান্টি সহ বলে দিচ্ছি, ভারতের আহ, আধিপত্য থাকবে না। এবং এই ভারত খণ্ড বিখণ্ডিত হবে অচিরেই। আর 5, 7, 10 বছরের ভিতরে দেখবেন ভারতের ভিতরে অন্তত আরো নতুন অনেকগুলো দেশ জন্ম নিচ্ছে। এটা আপনারা লিখে রাখেন, এটা হবেই হবে। এটা আপনারা যারা জিও পলিটিক্স বুঝেন, ভূ রাজনীতি যারা বুঝেন, এবং গাজুয়াতুল হিন্দের বা হাদিস সম্পর্কে যাদের ভালো অভিজ্ঞতা আছে, তারা আমার এই বিষয়গুলো বুঝবেন। আপনারা লিখে রাখেন, আমি যে কথাগুলো বলেছি এগুলো ঘটবে ইনশাল্লাহ। কেননা এটা আমার কথা না, এটা হচ্ছে পৃথিবীর পরিবর্তনশীলের যে জায়গাটা আছে সেখান থেকে। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, দেখছেন ভূমিকম্প কি কারণে হয়? এবং এই যে পাহাড়কে প্যারাগের মতন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যেন পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখে। এই যে সমুদ্র দেখছেন, এই সমুদ্র এক সময়, আজ থেকে হাজার হাজার বছর আগে সমুদ্র ছিল মরুভূমি। আবার এই মরুভূমি সমুদ্রতে পরিণত হয়েছে। পৃথিবীর ইতিহাস পড়েন, দেখবেন যেগুলো পরিবর্তনশীল, এগুলো পরিবর্তনশীল। অন্যায় আজীবন থাকবে তা না, দুঃখ আজীবন থাকবে তা না, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এই এই যে চলমান প্রক্রিয়া। এই যে আজকে যারা আপনারা কষ্টে আছেন, যাদের এই সম্পদ রিকভারির জন্য চেষ্টা করছেন, হয়তোবা আমার উসিলায় অনেকেই রিকভারি করেছিল জুলাই আগস্টের দিকে। এই যে বোরহান ভাই আসছে এখানে, বোরহান ভাইকে জিজ্ঞেস করেন, উনি 8 লাখ টাকা রিকভারি করেছিলেন শুধু জুলাই মাস, অগাস্ট মাসেই। অগাস্ট মাসে আমার লাইভ দেখে 8 লক্ষ টাকা রিকভারি করছেন। কিন্তু ওনার নির্বুদ্ধিতার কারণে উনি ওই প্রফিটের টাকা সহ পড়তি মার্কেটে না বুঝে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে উনি আটকা পড়ে গেছেন। তারপরেও যে স্টকগুলো ছিল বলেছে একটু ধৈর্য ধরেন, ধাপে ধাপে আসবে। ওনার এসপিসিএল ছিল, রিকভারি হয়েছে। কেডিএস অনেকটা রিকভারি হয়ে আবার নিচে আসছে। তারপরে আবার এই বিএসসিটাও রিকভারি হয়ে কিছুটা আহ, চালানের কাছে গেছে। আহ, মাগুরা কমপ্লেক্সটাও ওনার কাছে গিয়ে, ওনার কিনা দামের কাছে গিয়ে 1 টাকার জন্য স্টপ লস উনি নেননি, কারণ এক্সপার্ট না তো। সেলের জায়গা ম্যাক্সিমাম আমরা দুর্বল অনেকেই। এক্সপার্ট হলে হয়তো 104 টাকা, 5 টাকা উঠেছিল, উনি 6 টাকা সেল বসাইছে। কিন্তু এই যে বোরহান ভাই চলে আসছে, এই বোরহান ভাই যদি 1 টাকায় যদি একটু স্টপ লস নিয়ে নিত, তাহলে কিন্তু উনি বেঁচে যেত। এখানে সবসময় আপনারা যে কাজ করবেন, কিছু কিছু স্টক যেগুলো ইন ফিউচারে অনেক কিছু হবে, সেটা লং ইনভেস্টের জন্য ফেলে রাখুন। যেমন তাল্লু স্পিনিং একটা আছে। তারপর আমি আপনাদেরকে প্যানিনসুলার কথা বলেছিলাম, 11 টাকা, 12 টাকার ঘরে সেটা। ইভেন এখনো প্যানিনসুলা কিন্তু এখান থেকে আরো রিকভারি দিবে। তারপর আরেকটা বলেছি ইসলামী ফাইন্যান্স, ইসলামী ফাইন্যান্সটাও এটা লং ইনভেস্টের জন্য ভালো। ইসলামী ফাইন্যান্সটা, এই তুমি এটা আটকাতে যাও কেন?
হাতে চিপা খাইছো? আচ্ছা, বেশি আটকাও না। তো এই ইসলামী ফাইন্যান্সটা লং ইনভেস্টের জন্য ভালো। কেন ভালো? রিকভারি তার, ভিতরগত রিকভারি তার, যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে আসছে যে ভিতরগত রিকভারি, আপনারা একটু কথা শুনেন স্টকের চেয়ে, তাহলে বুঝতে পারবেন কোন কোন স্টকগুলো আপনাদের জন্য মানে চয়েসেবল, এটা লং ইনভেস্টের জন্য। তারপরে ধরেন এসপিসিএলটাও একটা লং ইনভেস্টের জন্য খারাপ হবে না, ভালো হবে। কেডিএসটা, কেডিএসটা আপনারা চিন্তা করবেন যে কেডিএসটা অনেক লং ইনভেস্টের জন্য ভালো হবে। তারপরে ইটিএল, ইটিএল যে প্রাইসে আছে টুডে অর টুমরো এই প্রাইসে থাকবে না। ইটিএলটা যেটা, এটাও কিন্তু বেড়ে যাবে, এটাও এই রেটে থাকবে না। তারপরে আইবিপিটাও যদিও একটু কষ্ট দিচ্ছে, সময় নিচ্ছে, কারণ অ্যাকচুয়াল বিষয় হচ্ছে যে বাজারের টোটাল পরিস্থিতি তো বেশি একটা ভালো না। একটা সবাই অপেক্ষা করতেছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, সবাই অপেক্ষা করতেছে একটা আহ, আহ, নির্বাচিত সরকার। যখনই নির্বাচিত সরকার আসবে এবং একটা পরিবর্তন ঘটবে, দেখবেন এই বাজারে একটা বুমিং হবে। এটা নোট করে রাখেন। এটা বাজার যখন একটা নির্বাচন, আর কয়টা মাস, তো আর 2টা মাস, 2টা মাস পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে, সে তাদের যখন একটা দেশের একটা ন্যূনতম একটা স্থিতিশীলতা আসবে, তখন দেখবেন যে বাজার বুমিং হবে। আপনাদের মনে আছে ক্যাল পত্রিকা, গত 1.5-2 মাস আগে ক্যাল পত্রিকা, এটা হচ্ছে ক্যাল পত্রিকাটা হচ্ছে শ্রীলঙ্কার। ক্যাল পত্রিকাটা একটা ইয়ে করেছে, আহ, এই বাজার, আমাদের বাজারের ভবিষ্যৎবাণী নিয়ে করেছে। ভবিষ্যৎবাণীটা তো মার্কেটের চিত্র থেকেই করেছে। তারা বলেছে বাংলাদেশের বাংলাদেশের পুঁজিবাজার ইন্ডেক্স 10,000-এ যাবে। আমিও তার সাথে যৌক্তিকভাবে একমত। তবে আমি একটু দ্বিমতের ভিতরে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে এই যে গত 1-1.5 মাস আগেও আপনাদের সাথে আলোচনা করেছি যে বাজার যে পরিস্থিতিতে আছে, যেভাবে এটাকে গোছাচ্ছে, এই যে ধরেন শর্ট টাইমের যে প্রফিট, শর্ট টাইম যে যে কাজগুলো করতেছে 3 দিনের মাথায়, ইনস্টিটিউট সহ যে কাজগুলো করতেছে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে না। এই চিত্র দীর্ঘস্থায়ী থাকবে না। এইটা ইলেকশনের পরে দেখবেন যে কিছু কিছু এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন টোন ব্যারিকেড ভেঙে উপরের দিকে চলে যাবে। এটা নোট করে রাখেন। এটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই বাজারের যারা আহ, অনেক জ্ঞানীগুণী যারা আছেন, ওনারা কিন্তু এগুলা নিয়ে হতাশ করেন না, কারণ ওনাদের অভিজ্ঞতা আছে। যে যেমন ধরেন 2005-6 সালের দিকে বা 2003-4-5-এর দিকে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছিল, তারা কেউ যদি 10 লাখ টাকা ইনভেস্ট করছে, তারা 10 কোটি টাকার মালিক হয়ে গেছে। 10 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই ব্যাড বিসির কথা আপনাদেরকে একটা গল্প বলেছিলাম। ব্যাড বিসির ব্যাপারে একটু শিক্ষামূলক আলোচনাগুলো করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন যেখানে আপনারা হতাশ আছেন। রাইট ভাই, আব্দুল কাদের ভাই এটা ঠিক বলেছেন। ওদের তো করার কারণ হচ্ছে ওরা তো এই রক্ত চুষেছে। ওই যে একটা গল্প ইয়ে ছিল না যে এই এটা কি গল্পটা জানি, যে ওই যে রক্ত চুষে মানে জোকের একটা গল্প পড়েছিলাম না আমরা, যে রক্ত চুষা খাইছ আর খাইতে দিব না, এরকম একটা ডায়লগ ওই গল্পতে আছে। আমার নামটা মনে আসছে না। ওই যে কাদম্বিনীকে আহ, আহ, মরিয়া প্রমাণ করতে হলো সে সৎ ছিল, তা আমাদের হাদিকে মরিয়া প্রমাণ করতে হলো সে একটা দেশপ্রেমিক ছিল। আমরা তো আসলে লেখাপড়া করি এখানে, আহ, যারা আছে অনেক উচ্চশিক্ষিত লোকও দেখেছি যে ওই বিসিএস করেছে, অনেক শিক্ষা, নিজেকে শিক্ষিত, অহংকার দাম্ভিক্য নিয়ে চলাফেরা করে, অহমিকা নিয়ে চলাফেরা করে, কিন্তু আসলে বেসিক ন্যূনতম শিক্ষা তা অনেকের ভিতরে নাই, অনেক উচ্চ শিক্ষিত লোক। তো আবার অনেক দেখবেন যে শিক্ষার খুবই কম, কিন্তু তার জ্ঞানের পরিধি ওই শিক্ষিত মানুষের চেয়ে 1000 গুণ বেশি। এরকম মানুষই আল্লাহ তালা সৃষ্টি করেছেন। শুধু এক্সাম্পল, পৃথিবীর বুকে একটা এক্সাম্পল, আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত মানে শেষ পর্যন্ত যে এক্সাম্পল আল্লাহ তালা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যিনি কখনো স্কুল কলেজের ধারেও যান নাই, ওনাকে পৃথিবীর সর্বশিক্ষিত মানুষ হিসেবে আল্লাহ তুলে ধরেছেন। এই জিনিসটাও আপনারা নোট করে বা গবেষণা করে দেখুন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো জাতি, সকল জাতির একজন হজম করতে দিব না। রাইট, রক্ত তুই শেখাইছস, হজম করতে দিব না। এই যে গল্পর কবিতাটার সেইটাই এই এখনকার এই তরুণ প্রজন্ম যে আমার হাদি যেটা বলে গেছে সেটার এই এই গল্পের সেই একটা চরিত্র। তো আমাদের প্রিয় নবীকে
আহ, জাত মাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আহ, শ্রদ্ধার জায়গা যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যেই আদর্শ দেখিয়ে গেছেন, অথচ উনি আহ, কাগজে কলমে কোনো শিক্ষাগত যোগ্যতা ওনার ছিল না। যাই হোক, আল্লাহ তালা তাকে এমন শিক্ষিত করেছে, এমন সম্মানিত করেছেন, যা মৃত্যু কেয়ামত পর্যন্ত ওনার এই সম্মান থেকে যাবে। তা আমাদের বেসিক বিষয় আপনাদের কাছে অনুরোধ করবো, ছোট ছোট করে হলো ধর্মীয় বইগুলোর হাদিস কোরআনের বিশ্লেষণগুলো পড়বেন। এটা আপনার শুধু হাদিস কোরআন না, আপনারা এই যে বেদ বাইবেল এগুলো পড়বেন। এখানে কোনো ধর্মে বলে নাই হত্যা করো, কোনো ধর্মে বলে নাই ঘুষ খাও, কোনো ধর্মে বলে নাই হারাম খাও, কোনো ধর্মে না, কোনো ধর্মে না। পৃথিবীর সৃষ্টি যত ধর্ম আছে, পৃথিবীর সৃষ্টি যত ধর্ম আছে, কোনো ধর্মে অন্যায়কে প্রশ্রয় দেয় না। সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই কোনো ধর্মের, কোনো ধর্মে হত্যা করতে বলে নাই, কোনো ধর্মে মানুষকে গালি দিতে বলে নাই। বিনয় শিখিয়েছে, সত্য সততা শিখিয়েছে, সত্য শিখিয়েছে। সকল ধর্মের একটাই বাণী, আদর্শিক যে জায়গাটা সকল ধর্মে আছে। এই ভেদাভেদকে আমাদেরকে শেষ করতে হবে। যাই হোক, অনেক আলোচনা করেছি এবং অনেক শিক্ষামূলক বিষয়গুলো আলোচনা করেছি। তো এখন যে জিনিসটা আমি কথা বলি, আহ, আপনারা কোনোভাবেই এই হতাশাগ্রস্ত হবেন না। আপনারা শুধুমাত্র স্টকগুলো বুঝে শুনে যেই শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন, অন্তত পক্ষে গেমলিং এর দিকে যাবেন না, যেগুলা হুট করে দেখছেন উপরে উঠে গেছে, যে কেপিপির মতন বা আনোয়ার গ্যালবোনাজিং মতন। এইসব স্টক থেকে একটু দূরে থাকেন, লোভ লালসাটা একটু কন্ট্রোল করেন, এবং যে স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করবেন সেগুলোর আন্তপাদ্য বিষয়বস্তু জেনে শুনে বুঝে একটু সময় নিয়েও যদি আপনারা ট্রেড করেন, দেখবেন আপনাদের ক্ষয় হবে না, লস হবে না। আমি আহ, 1 ঘন্টার মতন হয়ে গেছে, অনেক আলোচনা করেছি, শিক্ষামূলক আলোচনা, এবং স্টকগুলোর বিচার বিশ্লেষণ করেছি। আহ, সেই বিষয়ের মধ্যে এই স্টক যে কথাটা বলবো, এইখানে যে স্টকগুলোর কথা বলেছি যে লং ইনভেস্টের জন্য, আবার শর্ট ইনভেস্টের জন্য কিছু কিছু আছে, সেগুলোর দিকেও খেয়াল রাখবেন। যেমন মনস্পুলটা মানে এটা মোটামুটি একটা পজিশন নিয়েছে। আচ্ছা, বিডি অটোকারটা একটু আবার ঢুকে দেখি, বিডি অটোকারটার কি অবস্থা। এখনো পর্যন্ত আমার কাছে ভালোই পজিশন মনে হচ্ছে, যদিও আজকে একটু এখানে সেল গেছে, একটু হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকেছে। তবে ভলিউমের যে চিত্রটা, এটা মনে হচ্ছে যে হয়তো কিছুদিন একটু 2 4 5 দিন যদি একটু আপনাকে পেইন দেয়, কিন্তু এখান থেকে ভিডিও অটোকারটাও উপরের দিকে যাবে। ইসলামী ব্যাংকের আলোচনা আমি গতকালকে লাইভ, ওই যে 10টা স্টকের মধ্যে একটা 10টা যে স্টক দিয়েছি ওইখানে আছে। এটা 36 পর্যন্ত ইসলামী ব্যাংকটা যাবে, ঠিক আছে, এদিকে একটু খেয়াল রাখবেন। তো এই বিডি অটোকারটাও সেম জায়গায় আছে। এখান থেকে হয়তো 2 4 দিন সাইডওয়েজে থাকবে, থাকার পর আবারও ইউটার্ন আসবে। এইটাতে সাপ্লাই এখনো কমপ্লিট হয় নাই, এটা আবারও উঠবে। অন্তত পক্ষে এটা 140 42 বা 150-এর দিকে যাবে। এবং যে প্যাটার্নে উঠছে ডাব্লিউ প্যাটার্ন, এটা হয়তোবা যদি বাজারটা ইউটার আসে, ভালো অবস্থানে আসে, তাহলে কিন্তু আরও উপরে যাবে। সামির শাহ, আপনাকে কি বলেছি, আপনি তো এখনো কাজটা করতে পারলেন না। অন্তত আইসা একটা অ্যাকাউন্ট খুলে যান তারপরে। আর জিপিএইচ ইস্পাত বা বড় বড় যেই ভারী শেয়ারগুলোর কথা কালকেও সামির দা বলেছি, এগুলো অন্তত 1000 1200 কোটি টাকা লেনদেন না হইলে এই বড় মানে বিগ ভলিউমের শেয়ার, কিন্তু রবি বলেন, জিপিএইচ ইস্পাত বলেন, তারপরে আপনার এই যে বিএসআরএম স্টিল বলেন, তারপরে আপনার লাফার্স সুরমা বলেন, এগুলোর জন্য যদি মুভমেন্টে আসতে হয় মিনিমাম 800 থেকে 1000 1200 কোটি টাকা লেনদেন হইলে তখন এগুলার বাড়বে, নইলে এগুলা বাড়বে না, ঠিক আছে। তো স্টকের ইন্ডেক্সের ব্যাপারেও আলোচনা হয়েছে, এইসব ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তো এগুলা, আইলের তো এখনো ওরা ডিভিডেন্ডও দেয় নাই, একটু সতর্ক থাকেন। আইএলটাও আরো নামানোর যে পজিশন দেখছি, বেশি একটা সুবিধা না, বেশি একটা সুবিধা না, আরো নামাবে। এটা থেকে একটু সেফ জোনে থাকা উচিত। এই খান ব্রাদার্স নিয়ে আমি কত সতর্ক করেছি, সেই 130 টাকা থেকে, সেই সিপাল থেকে কত সতর্ক করেছি, কত কিছু নিয়ে সতর্ক করেছি ভাই। প্রত্যেকটা শেয়ার দেখেন অর্ধেক না, মানে 50% 80% 90% ডাউন হয়ে গেছে। যারা শুনেছেন তারা শুনেছেন, ভালো করেছেন, কিন্তু যারা শুনেন নাই তারা কি অবস্থা আছে নিজেকেই চিন্তা করে দেখেন। এই ইএইচএল যখন
90 টাকা 95 টাকা উঠলো তখন সতর্ক করেছি, আজকে সেই ইএইচএল কোথায় নামছে। ইএইচএলটা কিছুটা পজিটিভ মুডে আছে, সাপোর্ট জোনে আছে। এখান থেকে হয়তো বা যদি যায় এই 75 এই 74 75 বা 77-এর দিকে গেলে সাপ্লাই চলে আসবে, ঠিক আছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমি হাদিকে নিয়ে যে একটা লিখেছি 3টা পৃষ্ঠার, খুব শর্ট টাইমে একটু পড়ে আপনাদেরকে শোনাবো এবং চেষ্টা করব পরবর্তীতে আমি নিজে ভিডিওতে, যদি কেউ খুব সুন্দর যদি কেউ আহ, কবিতা আবৃত্তি করতে পারেন তাহলে আমাকে জানাবেন, আপনার মাধ্যমে আমি চেষ্টা করব এটা একটা কবিতা আবৃত্তির ভিডিও বানিয়ে সেটা দেওয়ার জন্য। তুমি চলে গেলে হাদি, কোটি কোটি মানুষকে কাঁদিয়ে, ইনসাফের পথে চলতে গিয়ে শকুনের কালো থাবায় প্রাণটা কেড়ে নিল তোমার। মৃত্যুর আগ মুহূর্তেও বুঝতে পারিনি কতটা অমূল্য রতন তুমি। তুমি যে বাংলার সূর্য সন্তান হাদি, হারিয়ে বিরহে কাঁদি, বাঁচাতে পারিনি তোমায় শকুনের কালো থাবার হাত থেকে। মরে গিয়ে তুমি খুলে দিলে হাদি কোটি মানুষের চোখ, অন্ধের দেশে তোমার আয়না যখন সত্যের পথ দেখতে লাগলো। লুটেরা খুনি দখলবাজ হায়নাদের হিংস্র থাবায় তোমার রক্তে রঞ্জিত করে দিল বাংলার জমিন। কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণে রক্তিম বাংলার কোটি কোটি মানুষের উঠল প্রতিবাদের ঝড়। শুরু হলো তোমার খুনিদের বাঁচানোর গভীর ষড়যন্ত্র, ভিন্ন খাতে প্রবাহিত করতে নানান নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে প্রতিদিন। হয়তোবা হয়তোবা সোহাগী তনু, বিশ্বজিৎ, আবরারের মতো তোমার খুনিরাও পার পেয়ে যাবে, কিন্তু তুমি যে কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছো, পৃথিবীর কোনো অপশক্তি পারবে না কোটি মানুষের হৃদয় থেকে তোমাকে মুছে দিতে। তোমার দেখানো ইনসাফের পথে জন্মাবে লক্ষ কোটি শরীফ ওসমান হাদি। তুমি বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে অনন্তকাল। এই লেখাটা আমি লিখেছি, পড়তে গেলেও আবেগে আপ্লুত হয়ে যাই। গলার কণ্ঠস্বরটা অত বেশি ভালো না, তারপরে চেষ্টা করি একটু ইয়ে করতে। তো এই যে লেখাটা লিখেছি, এটা ভালো কোনো আবৃত্তিকার যদি থাকেন বলবেন, আমি এটা দিব। এটা আমি নিজেও চেষ্টা করব এটাকে একটা ভিডিও করে আপলোড দেওয়ার জন্য। তো আজকে 1 ঘন্টা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন এবং কেউ হতাশা হবেন না। যার যার স্টকগুলো ভালো স্টক, যেমন যেগুলো আছে অন্তত ইপিএস টিপিএস এগুলোগুলো দেখে সুন্দর করে বুঝে শুনে আপনারা বাই সেল করবেন। আর যেই কথা বলি, যে যেসব গ্রুপগুলোতে প্যানিক সৃষ্টি করে প্যানিক সৃষ্টি করে সেই গ্রুপগুলো থেকে একটু সতর্ক থাকবেন, ওইদিকে আপনারা কখনোই নজর দিবেন না। এবং এই যে কি গত পরশুদিন বা এর আগের দিনও বলেছে 4300 আসবে, 3700 আসবে, এই ধরনের কথাগুলো থেকে বিরত থাকুন। মানে ওই দিকে মনোযোগ দিবেন না, গুজবে কান দিবেন না। গুজব কখনোই আপনাকে আতঙ্কিত করতে পারে, কিন্তু আপনার মনোবল ভাঙার চেষ্টা করে। তো ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং সবাই যেন ভালোভাবে এই জায়গাতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গায় সবাই খেয়াল রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।